নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের এপিসোড কংক্রিটের হৃদস্পন্দন। এনডিটি বলে দেবে কাঠামোর মোড়ের কথা। একটি বহুতল ভবন, ফ্লাইওভার বা সেতু বাইরে থেকে দেখে যতই মজবুত বা সুন্দর মনে হোক না কেন, তার ভেতরে গোপন ক্ষত বা দুর্বলতা লুকিয়ে আছে কিনা তা সাধারণ চোখে দেখে বোঝা অসম্ভব। এইসব নিয়ে আমাদের আজকের বিশেষ এপিসোড। কংক্রিটের কাঠামোরও একটা হৃদস্পন্দন আছে, আর সেই ভেতরের গোপন কথা নিখুঁতভাবে বলে দিতে পারে এনডিটি বা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। আজকে আমরা জানব কিভাবে কাঠামো না ভেঙেই তার আসল শক্তি পরীক্ষা করা সম্ভব। আজ আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন নির্মাণ ক্ষেত্রের দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, তিনি সিই কনসালট্যান্টসের কর্ণধার এবং একজন বিশিষ্ট সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও নির্মাণ বিশেষজ্ঞ। স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট, অবকাঠামো উন্নয়ন, ভবন মেরামত ও পুনর্বাসন এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির প্রয়োগে তিনি ৩৬ বছরেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইএসটির শিবপুরের প্রাক্তনী এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার, প্রাক্তন সম্মানীয় সম্পাদক, কলকাতা চ্যাপ্টার, ইন্ডিয়ান সোসাইটি ফর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। তিনি বার্জার পেন্ট বেস্ট কনসালট্যান্ট অ্যাওয়ার্ডস 2023-এর বিজয়ী। আমাদের সঙ্গে আজকে আরও একজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার রাজীব ঘোষ। তিনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় উপাদান পরীক্ষাগার গ্লোবাল ল্যাব এর ডিরেক্টর। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং কংক্রিট প্রযুক্তিতে পিজি ডিপ্লোমা করার পাশাপাশি তিনি এনএবিএল এর ল্যাবরেটরি কোয়ালিটি সিস্টেমের সার্টিফাইড বিশেষজ্ঞ। কোয়ালিটি অ্যাসুরেন্স, টেস্টিং এবং আর&ডি ক্ষেত্রে তার 30 বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনাদের দুজনকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাই। আর অতি অবশ্যই আমাদের সঙ্গে পর্দার ওপার থেকে আছেন আপনারাও। আপনারা আপনাদের প্রশ্ন জানান 03345267115 এবং 8100631286 নাম্বারে ফোন করে। আমরা আলোচনায় যাব, প্রশ্নোত্তর পর্বে যাব, তবে তার আগে দেখে নেব এনডিটি নিয়ে ওঙ্কার বাংলার তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন। নির্মাণের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এনডিটির বিভিন্ন ভাগে পরীক্ষা করা হয়। কোন পরীক্ষা কী কারণে হয় তার ছোট্ট বিবরণ তুলে ধরলেন বিশেষজ্ঞরা। আমরা পুরো এই এন্টায়ার টেস্টিংকে আমরা বলি এনডিটি টেস্ট, নন ডিস্ট্রাকটিভ টেস্ট, যেটা বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচারে হেলথ চেক আপ, যেরকম মানুষের হেলথ চেক আপ ওরকম বিল্ডিংয়েরও হেলথ চেক আপ দরকার। এনডিটির ক্ষেত্রে রিভার লোকেটর হলো আরও একটি পরীক্ষক। এই রিভার লোকেটর কিভাবে কাজ করে দেখুন। এটার নাম হচ্ছে রিভার লোকেটার। মানে কলম বা কোনো স্ল্যাবে কোনো স্ট্রাকচারে আমাদের এখন রড কোথায় আছে তার পজিশন অ্যাকচুয়াল বার করব। তো যার জন্য এটা দিয়ে আমরা বাইরে থেকে স্ক্যান করি, কলমের বাইরে দিয়ে অ্যাকচুয়াল রডের কী পজিশন আছে বা ডিস্টেন্স কত আছে। একখানা কলম গাঁথনির সময় 3খানা 4খানা রড দেওয়া হয়, এবার এই রডের স্পেসিং কত আছে, এমন তো ঘন ঘন রড দিয়ে থাকে, এবং ওই স্পেসিং বার করে আমাদের কিছু টেস্ট করতে হয় যেখানে আমাকে রডকে ডিস্টার্ব করলে হবে না। তো তার জন্য আমরা এই মেশিনটাকে ইউজ করি, যার নাম হচ্ছে রিভার লোকেটার। কংক্রিটের ভেতরে থাকা স্টিল বা রডের বর্তমান শারীরিক অবস্থা বুঝতে হাফ সেলফ পোটেনশিয়াল টেস্ট অত্যন্ত জরুরি একটি পরীক্ষা। তার জন্য আমরা এই টেস্টটা করব, যার নাম হচ্ছে হাফ সেল পোটেনশিয়াল। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো রডের কোরোশন প্রবাবিলিটি, চান্সেস আছে। আমি এটা বলতে পারবো যে রড আমার এত% কোরোশন হয়ে গেছে, কত % চান্সেস আছে। তার জন্য আমরা এই টেস্টটা করবো, যার জন্য আমার লাগবে কি একটা মাল্টিমিটার। আচ্ছা, আর একখানা লাগবে আমার হচ্ছে কপার রড, যেটা এই মাল্টিমিটার সাথে কানেক্টেড, এবং থাকবে একটা সিলিন্ডার যার মধ্যে আমার এই কপার সালফেটের একটা সলিউশন আছে। যেই সলিউশন ওয়াটারের সঙ্গে কিছুটা মিক্স করে আমার এই সিলিন্ডারের মধ্যে দেবো, এবং এই পঞ্চ দিয়ে আমি ধরুন আমার
রড আছে আমার এটা। তো রডের এই দেখাই আপনাকে, যেখানটা রড আছে আপনার সেইখানটা আমি এটাকে টাচ করব, এবং বাইরে যে কংক্রিটের সারফেস আছে সেই জায়গাটা আমাকে এই সিলিন্ডারটাকে পাঞ্চ করে রাখতে হবে, এবং সেখানে আমাকে কিছু মাইক্রোভোল্টের কিছু রিডিং দেখাবে, যেটা আপনার আসবে হয়তো 176, 180 এরকম সামথিং। এবং এইটা দেখে আমি বলতে পারবো না যে এটা কীভাবে কতটা কোরেশন প্রবাবিলিটি, যার জন্য আমাদের 516 পার্ট 5 সেকশন 5-এ কিছু কোড মেনশন করা আছে, টেবিল বা চার্ট, যেই চার্টে দেওয়া আছে আমার এত থেকে এত মাইক্রোভোল্ট থাকলে আমার রিডিং কোরেশন প্রবাবিলিটি কতটা, 25%, 50% কি 90%। বিশেষজ্ঞদের মতে নির্মাণের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউপিভি এবং রিবাউন্ড হ্যামার অত্যন্ত জরুরি। দুটো একসঙ্গে করা সম্ভব, এবং আমি তো বলবো একসঙ্গে করা উচিত, কারণ এই দুটোর মধ্যে একটা কোর রিলেটেড আছে। আমরা আগে বললাম ইউপিভি, আল্ট্রাসনিক পালস ভেলোসিটি, যাতে আমরা পাবো দ্য কোয়ালিটি অফ কংক্রিট, যেটা আমরা স্ক্যান করলাম যে কংক্রিটে কী আছে, ভয়েড, হানিকম বাগেরা কী আছে, সেই আমরা স্ক্যান করে বার করলাম। এবং এবার আমরা বলছি রিবাউন্ড হ্যামার। রিবাউন্ড হ্যামার হচ্ছে ওর বাইরের যে হার্ডনেস কলমের, যে উপরের যে সারফেস আছে তাতে আমরা ইম্প্যাক্ট করে আমরা একটা রিডিং পাই, আর ভ্যালু। এবং এই আর ভ্যালু যেটা হচ্ছে সেটাই আমার রেজাল্ট যে ওরকম না, তারপরে কিছু ক্যালকুলেশন আছে, ফর্মুলা আছে, তারপরে আমরা এই রেজাল্ট পাই, এবং সেটা হচ্ছে ওই কলমের বাইরের স্ট্রেংথ। এবং তারপরে আমরা কী করতে হয়, ইউপিভি, যেটা হচ্ছে আপনার ভেতরে কি ভয়েড, হানিকম আছে, এবং দুটোকে রিলেটেড করে আমরা পার্টিকুলার বোঝা যায় অ্যাকচুয়াল কি কলমের কন্ডিশন আছে। নির্মাণের ক্ষতি না করে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোর কার্টিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। থেকে একটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কোর কাটিং। এইসব ছাড়াও এইসবের রেজাল্টও যখন আমি কোনো স্যাটিসফাই হচ্ছি না, তখন আমাকে দেখতে হবে কোর কাটিং করে, যার জন্য হচ্ছে আমার ইকুইপমেন্ট, এটা হচ্ছে কোর মেশিন, এই হচ্ছে আপনার কোর বিট, এটা কোর স্ট্যান্ড। এবং এই কোর কাটিং করার জন্য আমি বলছিলাম আপনাদের রিভার লোকেটার, যেখানে আপনাকে রড স্ক্যানিং করে যাতে রড এতে না আসে স্ট্রাকচারের মাঝে, তার জন্য যে মেশিনের টেস্ট করি ওটার নাম হচ্ছে সিটিএম, কম্প্রেসিভ টেস্টিং মেশিন। তো আমরা ওর মধ্যে ডিরেক্ট এইভাবে দিতে পারবো না, তো আমাকে দুপাশ থেকে এটাকে ড্রেসিং করতে হবে, যার জন্য আমার লেন্থ একটু বেশি রাখি। ধরুন আমার ডায়া বলা আছে 1D বেশি, তবু আমার লেন্থ বেশি রাখি, যার জন্য এরকম আমাকে ড্রেসিং করে পুরো প্লেন সারফেস নিতে হবে। এবং তার উপরে ওই প্লেন সারফেস নেওয়ার পর ওর মধ্যে আমরা জিপসাম দিয়ে ক্যাপিং করব, পাতলা লেয়ারে 0.2 mm এর ওপরে জিপসাম দিয়ে আমাকে ওটা ক্যাপিং করতে হবে। ক্যাপিং করে তারপরে আমি সিটিএমে বসিয়ে ওটা টেস্ট করব। টেস্ট করে আমার রেজাল্ট দেবে এমপিএ বা নিউটন পার mm স্কোয়ার। ওই রেজাল্ট দেখে আমি বুঝতে পারবো এই স্ট্রাকচারের আমার স্ট্রেংথ কতটা। কংক্রিটের স্বাস্থ্য পরীক্ষার জন্য কার্বনেশন টেস্ট হলো অত্যন্ত জরুরি। এই টেস্ট কিভাবে হয় রইল তার একটি ছোট্ট ঝলক। তার জন্য আমাকে ফিনোক্সিলিন কংক্রিটের ড্রিলিং হোল বা কংক্রিট কোর কাটিং করে আমরা স্প্রে করে মেজারমেন্ট করি যে কতটা কালার হয়েছে এবং কতটা কালার হয়নি। যে পার্টিকুলার জায়গাটা আমার কালার হয়েছে এই জায়গাটা আমার কোনো কার্বনেট হয়নি, জিরো কার্বনেট। এবং যেই জায়গাটা আপনার একটু আগে স্প্রে করলাম তো এই জায়গাটা আমার কালার হয়নি, মানে এই জায়গাটা আমার কার্বনেট হয়েছে। তো এই জায়গাটা আমি কতটা হয়েছে আমি তো চোখে দেখে বোঝা মুশকিল, তার জন্য আমাকে ক্যালিপার ইউজ করতে হবে যে এত আমার কার্বনেট হয়েছে। নির্মাণ সে যাই হোক না কেন তার স্বাস্থ্য রক্ষায় এবং দীর্ঘায়ুর জন্য এই সমস্ত পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সন্তোষ রায়ের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। এবার আমরা সরাসরি যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমি প্রথমেই চন্দ্রচূড়দার কাছে যাব। আজকের অনুষ্ঠানের মূল বিষয় যেটা এনডিটি, তো এই এনডিটি বা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বলতে ঠিক কী বোঝায়, এটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলা যায়। এনডিটি বা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং নামের মধ্যেই আর কি ব্যাপারটা অনেকটা লোকানো আছে। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং মানে কোনো কিছুকে ডিস্ট্রাকটিভ না করে, না ভেঙে যদি কোনো টেস্ট করা যায় তাকেই বলা হয় নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। এখন ধরা যাক কোনো একটা কনস্ট্রাকশন আছে, বিল্ডিং হোক, ব্রিজ হোক, যে কোনো জিনিসেরই হোক, তো সেই জিনিসটাকে আমরা কোনো রকমভাবে ডিস্টার্ব করব না। ডিস্টার্ব করা যেটুকুনি দরকার সেটা হচ্ছে আমাদের এই টেস্টগুলো করতে হয় কংক্রিটের ওপরে, যার ফলে আমরা প্লাস্টারটুকুনিকে শুধু ছাড়াই, যেটা একটা অর্নামেন্টাল জিনিস, এবং সেটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি প্লাস্টার ছাড়িয়ে আমরা বিভিন্ন টেস্টগুলো করি। তো এখানে আমাদের এটা যেহেতু করা হয় বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বা যে কোনো স্ট্রাকচারের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, আজকে মূলত আমরা কংক্রিট নিয়ে যেহেতু আলোচনা করছি, তো আমরা কংক্রিটের যে বাড়ি সেগুলোর কথাই বলছি।
বা ব্রিজ যেটাই হোক, কংক্রিটের ওপরেই আমরা আজকে সীমাবদ্ধ থাকছি। আমরা অন্য একদিন হয়তো স্টিল নিয়ে করব, সেদিন স্টিলকে কীভাবে করা হয় সেটা বলবো। এখন এই যে আমরা করছি, যেমন আমরা মানুষের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা দেখেছি ডাক্তারবাবুর কাছে যখন আমরা যাই, তিনি আমাদের প্রেসক্রাইব করেন যে এই টেস্টগুলো করিয়ে আনুন। এই টেস্টগুলোর মধ্যে ব্লাড টেস্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বলছি না, কিন্তু যেটা এক্স রে হতে পারে, এমআরআই হতে পারে, বা ওই স্ক্যান হতে পারে, সিটি স্ক্যান বা এই টাইপের যে টেস্টগুলো হয়, তার সঙ্গে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি, এই যে টেস্টগুলো মানুষের করা হয়, করে ডাক্তারবাবুরা কোনো রকম কিন্তু শরীরে কিছু পেনিট্রেট করাচ্ছেন না, উনি বাইরে থেকেই দেখছেন এবং পুরো জিনিসটা উনি দেখতে পাচ্ছেন, এবং তার উপরে ওনার এক্সপার্টাইজ দিয়ে উনি বিচার করছেন যে কী রোগ হতে পারে তার রেজাল্টের উপরে বেস করে। তেমনি আমাদের এখানে যারা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করেন, যেসব এজেন্সিগুলো আছে, তাদেরকে আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা সাজেস্ট করি যে এই টেস্টগুলো করা দরকার, এবং তারা গিয়ে ওইখানে স্পটে গিয়ে ওই টেস্টগুলো করেন এবং করে আমাদেরকে একটা টেস্টের রেজাল্টগুলো দেন, যেমন ডাক্তারবাবুকে ল্যাব থেকে রেজাল্ট দেওয়া হয়, এবং আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা ওই রেজাল্টের ওপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করি যে বাড়িটার এই হচ্ছে প্রবলেম। বেশ, আমরা এই বিষয়ে আরেকটু আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি অমর সাথিক বলছিলাম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। বেশ, আপনার প্রশ্ন? সালফেট আক্রমণটা বলতে কি বোঝায়, যদি একটু বোঝান। আরেকবার? সালফেট আক্রমণটা কি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা চন্দ্রচূড় দাস, সেখান থেকে আবার শুরু করা যাক। হ্যাঁ, এটাকেই এনডিটি মূলত বলা হয়। তো আমরা কথা বলতে বলতে আবার হয়তো এই প্রসঙ্গে আসবো। বেশ বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু আজকে আরও একজন বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে এখন রয়েছেন গ্লোবাল ল্যাবের ডিরেক্টর রাজীব ঘোষ। আমি স্যারের কাছে যাব এবার একটা ছোট্ট প্রশ্ন নিয়ে। এই যে কংক্রিটের কার্বনেশন, এটা কি জিনিসটা বলতে ঠিক কী বোঝায়? আমরা সবাই জানি যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন কংক্রিটটা পেনিট্রেট করে বা ভিতরে যায়, এটা রিয়্যাক্ট করে ময়েশ্চারের সঙ্গে। আমরা নর্মালি রিলেটিভ হিউমিডিটি যখন 50 to 70 থাকে, তখন দের ইজ এ ময়েশ্চার, আর কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এই কার্বনিক অ্যাসিডটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়্যাক্ট করে আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। ইন দিস প্রসেস, এই প্রসেসে কংক্রিটের পিএইচ 12.5 থেকে কমতে 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 9 চলে আসে। এই নিউট্রালাইজ স্টেটে এই যে রেনফোর্সমেন্ট স্টিল আমরা ভিতরে ইউজ করি, তার উপরে একটা অক্সাইড লেয়ার থাকে, অক্সিজেন লেয়ার থাকে, যেটা রেনফোর্সমেন্টকে জং লাগার থেকে বাঁচায়। তো যখন এটা অ্যাসিডিক স্টেটে চলে যায় বা পিএইচ ভ্যালু কমে 9, 8.5, 8 এইদিকে চলে আসে, তখন এই অক্সাইড লেয়ারটা আর থাকে না, তখন রেনফোর্সমেন্টে জং লাগা শুরু করে। এই টোটাল প্রসেসটাকে বলে কার্বনেশন। বেশ, আমরা এই বিষয়ে আরেকটু বিশদে আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের দুজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? বিক্রমজিৎ নস্কর, কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত থেকে। আপনার প্রশ্ন? হাফসেল পটাশিয়াম টেস্টের উদ্দেশ্য কি? আর একবার প্রশ্নটা? হাফসেল পটাশিয়ামের টেস্টের উদ্দেশ্যটা কি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আমাদের রয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম তুষার দাস, কোথা থেকে বলছেন? ফোর্ট উইলিয়াম থেকে। বেশ, আপনার প্রশ্ন? প্রশ্ন হলো, কভার ডেপথ কম হলে কি সমস্যা হতে পারে? আরেকবার? কভার ডেপথ কম হলে কি সমস্যা হতে পারে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। যেখানটা আমরা ছিলাম স্যার, সেখান থেকে আবার শুরু করি। যে এই কংক্রিটে কার্বনেশন জিনিসটা কি, সেটা আপনি বোঝাতে শুরু করেছিলেন, এটা আর একটু। ওইটা আমি বুঝিয়েছি কি কার্বনেশন, তাতে কি ক্ষতি হয়, রেনফোর্সমেন্টের কি ক্ষতি হয়, জং লাগে। রেনফোর্সমেন্টে যখন জং লাগে, ফেরাস অক্সাইড তৈরি হয়, তখন রেনফোর্সমেন্টের ডায়া, আমরা কি এখানে একবার এটা দেখাবো কার্বনেশনের ব্যাপারটা? হ্যাঁ, হাতের কাছেই আছে। বেশ, বেশ, অবশ্যই। কার্বনেশনের ডায়া, রেনফোর্সমেন্টের ডায়া বেড়ে যায়, ওর ভলিউম বেড়ে যায়, তারপরেই শুরু হয়
স্প্যালিং অফ কংক্রিট, মানে কংক্রিট ক্র্যাক করা। যেহেতু ভিতরে স্টিলের ভলিউমটা বেড়ে যাচ্ছে, ওটা কংক্রিটের উপরে স্ট্রেস দিচ্ছে আর কংক্রিটটা স্প্যালিং হওয়া শুরু হয়। এটা টেস্ট করা হয় ফেনপথ্যালিন ইন্ডিকেটর দিয়ে। এটা একটা কংক্রিটের কোর, কংক্রিটের ভিতর থেকে কোর কাটা হয়েছে। দুটো প্রসেস আছে, একটা ড্রিলিং প্রসেস, একটা কংক্রিট কোর। কংক্রিট কোরটা কেটে এটাকে স্প্লিট করতে হয়। স্প্লিট করার পর ফেনপথ্যালিন ইন্ডিকেটর, যেটা 1 গ্রাম ফেনপথ্যালিন থাকে, 70 ml ইথাইল অ্যালকোহল থাকে, অ্যান্ড এটাকে ডাইলিউট করা হয় 200 ml উইথ ডিস্টিল ওয়াটার। সেটাকে স্প্রে করা হয়। আপনি যেই পার্টটা কালার দেখছেন সেটা কার্বনেশন হয়নি, এই পিঙ্কিশ পার্পল কালারটা চলে আসবে ওইটা যেই স্প্রে করব। যেমনি এই দিকে আবার কংক্রিট পুরো কার্বনেট হয়েছে, এই দিকে কংক্রিট পুরো কার্বনেট হয়নি। তো এই যে এতটা পোর্শন, ইট ইজ নন কার্বনেটেড, এখনও কংক্রিট ভালো আছে। সরি, ইট ইজ কার্বনেটেড, যেটা পিঙ্কিশ কালার ওইটা নন কার্বনেটেড। তো আমার এখান থেকে মেজারমেন্ট করব কার্বনেশন ডেপথ। এতেই আমি, একজন দর্শক ছিলেন, কভার ডেপথ কম হলে কি হয়, হ্যাঁ, এটাই একটু আমি আগেই প্রশ্ন এটা করেছিলেন। আমি জুড়ে দিই। হ্যাঁ, আমাদের কেননা দর্শক তুষার দাস প্রশ্ন করেছিলেন ফোর্ট উইলিয়াম থেকে যে কভার ডেপথ জিনিসটা কি এবং এর বিষয়টা কি। হ্যাঁ। স্যার সেটাই এখন বুঝিয়ে বলছেন। নর্মালি এটা মানে কার্বনেশন একটা ভালো কংক্রিটে, খারাপ কংক্রিটে তো তাড়াতাড়ি হবে, ভালো ইন্টিগ্রিটি যে কংক্রিটের খুব ভালো, সেই কংক্রিটে কার্বনেশন ডেভেলপ হয় অ্যাট দ্য রেট অফ 0.039 ইঞ্চ, দ্যাট ইজ 1 mm পার ইয়ার। তো যদি 1 mm পার ইয়ার হয় আর আমার কার্বনেশন ডেপথ কম হয়, তাড়াতাড়ি স্টিল যে এফেক্ট হবে। যদি আমার কভার ডেপথ বেশি হয় তাহলে স্টিল এফেক্ট হতে সময় লাগবে। সেম উইথ ক্লোরাইড পেনেট্রেশন অলসো। সো ডিউরেবিলিটি বাড়ানোর জন্য কংক্রিটের কভার ডেপথ, মিনিমাম কভার ডেপথ রাখতে হয়। কম হলে এই প্রবলেমগুলো তাড়াতাড়ি আসবে। একদম। এখানে একটু অ্যাড করি, কভার ডেপথ যেটা, এটা আমাদের আইএস কোডাল প্রভিশন আছে, এক একটা জিনিসের জন্য এক একটা, যেমন কালামের জন্য 40 mm, এবং প্রত্যেক কটা আলাদা আলাদা, বিমের জন্য, স্ল্যাবের জন্য, ফাউন্ডেশনে যেমন মিনিমাম 50 mm। তো এইগুলো আমাদের কোডাল প্রভিশন আছে, কতর জন্য মিনিমাম কভার ডেপথ কত রাখা উচিত। এটা এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আবার একজন দর্শক উপস্থিত রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম শুনতে পাচ্ছেন? আপনার নাম? মিস্টার সজল দাস, কোথা থেকে বলছেন? অটুলিয়াম থেকে বলছি। আপনার প্রশ্ন? কাভার মিটার কিসে ব্যবহৃত হয়? আর একবার। কাভার মিটার কি কাজে ব্যবহৃত হয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু দর্শকদের কাছ থেকে ফোন আসতেও শুরু করেছে, আর হোয়াটসঅ্যাপেও দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশ্ন এসছে। তো যে সমস্ত প্রশ্নগুলো এসেছে অলরেডি, তার মধ্যে একটা বিষয় নিয়ে দর্শকরা খুব বেশি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ইউপিভি। তো আমাদের দর্শক বাপ্পাদিত্য নস্কর দক্ষিণ বারাসাত থেকে, এবং আমাদের আরও একজন দর্শক সন্তোষ রায় বজবজ থেকে, তারা প্রশ্ন করেছেন যে ইউপিভি টেস্টটা মূলত কি? ইউপিভি টেস্টটা মূলত হচ্ছে, মানে যেটা বলাই আছে, আল্ট্রাসনিক পালস ভেলোসিটি। এখন আমাদের কাছে মেশিনটাও আছে, আমরা মেশিন থেকে একটু দেখাতে পারি। আমি যেটা আগেও বলছিলাম যে কোনো একটা কংক্রিটকে যখন আমরা পরীক্ষা করব ভাবি, ইউপিভি টেস্ট যার করা হবে ভাবা হয়, সেইটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং যেখানটায় করা হবে সেইখানটার কিন্তু আগে আমাদেরকে প্লাস্টারটা ছাড়িয়ে কংক্রিটটাকে বার করতে হবে। এইবার এই যে ক্যালিব্রেশনটা চেক করার জন্য এইভাবে আমরা মেশিনটাকে চালু করতে পারি। এটা হচ্ছে মেশিনটা, এইটা হচ্ছে মেশিনটা। এবার এখানে একটা রিডিং দেখা দেবে, সেই রিডিংটা এই ডিস্টেন্সটা কভার করতে কতটা টাইম নিচ্ছে
এবং এই ডিস্টেন্সটা কত টাইমে কভার করছে এইটার উপরে নির্ভর করে এর ক্যালিব্রেশনটা চেক করা হয়। প্রত্যেকবার টেস্ট করার আগে আমরা ক্যালিব্রেশনটা চেক করে নিই এবং চেক করে আমরা এর একটা থেকে আমরা তরঙ্গটাকে ছাড়ি আর একটা দিয়ে তরঙ্গটাকে আবার ধরা হয়। দুটো যে আছে এর একটা থেকে তরঙ্গটাকে ছাড়া হয়, পালস ভেলোসিটিকে যেটা বলা হচ্ছে আল্ট্রাসনিক, আর একটা থেকে ধরা হয় মানে ট্রানজিস্টর আর রিসিভার। এই যে একটা ডিস্টেন্স সেটা আগে মেজার করে নেওয়া হয় যে কোন ডিস্টেন্সটা কভার করতে হবে এবং এটা তিনটে পদ্ধতিতে করা হয়, ডাইরেক্ট, সেমি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তো এই তিনটে যে পদ্ধতি আছে তার মধ্যে ডাইরেক্ট পদ্ধতিটা সবচেয়ে ভালো। সেটা হচ্ছে কোনো একটা জিনিস ধরা যাক এইটার আমরা টেস্ট করতে যাচ্ছি, এর অপোজিট ইয়েতে যদি আমরা ধরি দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট, মানে এখান থেকে ছাড়বো আর এদিক থেকে রিসিভ করব। এই ডিস্টেন্সটা আমার জানা আছে, কতটা মাপ আছে, কত টাইমে এটা কভার করলো সেই টাইমটা আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা আছে। সেই টাইমটা অনুযায়ী যদি আমরা দেখি যে এটার ভালো কংক্রিটের ক্ষেত্রে সে কম টাইমে কভার করবে, ও ডেন্স কংক্রিট যেখানে আছে, আর যেখানে দেখা যাবে যে কংক্রিটের মধ্যে অনেক মানে ভয়েডস আছে বা ক্র্যাকস আছে সেইখানে ও কভার করতে অনেক বেশি টাইম লাগবে। মানে ও যতক্ষণ না আরেকটা কংক্রিট পাচ্ছে ও যেতে পারবে না, ওই ভয়েডসটাকে ও কাটানোর চেষ্টা করবে, যার ফলে ওর টাইমটা বেশি লাগবে। বেশ, আমরা আবার আসছি এই বিষয়ে, তবে তার আগে আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যালো, হ্যাঁ, আপনার নাম? সুবিত নস্কর, কোথা থেকে বলছেন? রানাঘাট। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে হাফ সেল পটেনশিয়াল টেস্টের সীমাবদ্ধতা কি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ চন্দ্রচূড়দা, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। হ্যাঁ, এটা দিয়ে ওইটাই তো আমরা মূলত পরীক্ষা করে দেখলাম যে ভালো রেজাল্ট যদি হয়, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে কোডাল প্রভিশনে, সেই অনুযায়ী আমাদের দেখে নিতে হবে যে কংক্রিটটার ডেন্সিটিটা ঠিক আছে কিনা। যদি ক্র্যাক বা ভয়েডস থাকে তাহলে আমি যেটা বললাম আমাদেরকে টাইমিং ব্যাপারটা হয়ে যাবে। এবং এটা একটা টেস্ট, কিন্তু আমাদের যখন কংক্রিটকে নিয়ে চিন্তাভাবনা করতে হয় তখন শুধু একটা টেস্ট দিয়ে হয় না, এটা সিরিজ অফ টেস্ট থাকে। যেমন আমরা অনেক সময় এই দুটো টেস্ট একসঙ্গে করি, এটা যেমন দেখানো হবে, এটা হচ্ছে রিবাউন্ড হ্যামার। এই রিবাউন্ড হ্যামার দিয়ে আমরা বলতে পারি যে টপ সারফেসটা কংক্রিটের সেটার কোয়ালিটিটা কেমন। এর রেজাল্টটা যদি খুব ভালো আসে তাহলে বুঝতে হবে যে ভালো কোয়ালিটির কংক্রিট আছে। এবং সেটা আমাদের সবসময় ম্যাচ করাতে হয় আমাদের যে ডিজাইন করা হয়েছিল কংক্রিটটা, সেই ডিজাইনটার রেসপেক্টে আমাদেরকে বিচার করতে হয় যে আজকের দিনে যেটা রেজাল্টটা পাচ্ছি আর যেটা ডিজাইন করা হয়েছিল, ধরা যাক M25 গ্রেড ধরে একটা কিছু ডিজাইন করা হলো, তো সেইটা আজকের ডেটে আমার কত পাচ্ছি, সেটা কি 25-এর কম না 25-এর বেশি। যেমন এইটার ক্ষেত্রে ধরা হয় যে 25% প্লাস মাইনাস হতে পারে, যা মানে ভ্যালুটা বেরোচ্ছে সেটা 25% প্লাস মাইনাস হতে পারে রিবাউন্ড হ্যামারের ক্ষেত্রে। তো এরকম 2-3 রকম টেস্ট করে যখন দেখা যায় যে আমরা একটা ডিসিশনে আসছি, অনেক সময় ডিসিশনেরও প্রবলেম হয়, তখন আমরা কোড টেস্টিং, যেটা আমাদের অলরেডি দেখানো হয়েছে আগে, কোড টেস্টিং এখন দেখানো হচ্ছে, এই কোড টেস্টিংটা তখন করা হয় কংক্রিটের এক্স্যাক্ট ভ্যালু পাওয়ার জন্য। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরো দুজন দর্শক আর একটু আমি অ্যাড করব, একটু দর্শকদের প্রশ্নটা শুনে নিয়ে আমরা আবার এই বিষয়ে আসছি। তাদের সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? সাগর সর্দার, কোথা থেকে বলছেন? উত্তর বারাসাতি। আপনার প্রশ্ন? হাফ সেল পটেনশিয়াল ভ্যালু কি নির্দেশ করে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? শোনা যাচ্ছে? নমস্কার, আপনার নাম? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার যেখানে ছিলাম আলোচনা স্যার সেখানে ফিরি। তো যেরকম স্যার বললেন যে ইউএসপি or rebound hammer is connected with each other to estimate the quality of the concrete. Rebound hammer basically surface hardness টাকে টেস্ট করে, একটা রিবাউন্ড ইন্ডেক্স দেয়, সেই ইন্ডেক্সটাকে কোরিলেট করা হয় কম্প্রেসিভ স্ট্রেংথের সঙ্গে। ইট ইজ নট এ ডাইরেক্ট মেজারমেন্ট অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। যেহেতু সারফেস হার্ডনেসটা ভালো, রিবাউন্ড হ্যামারের রেজাল্ট খুব ভালো আসলো,
কিন্তু কংক্রিটের ভিতরে ভয়েডস থাকতে পারে বা ক্র্যাক থাকতে পারে, সেই জন্যে ইউএসপিবি করা খুব দরকার। আর ইউএসপিবির যদি ভ্যালিউ আপ টু M25 গ্রেড 3.5 নিউটন পার mm স্কোয়ারের নিচে, কিলোমিটার পার সেকেন্ডের কম আসে, আর অ্যাভাব 25 যদি 3.75 এর কম আসে, then concrete quality itself is doubtful. So rebound hammer test becomes invalid altogether. বেশ, আমরা আরও এই বিষয়ে অনেক প্রশ্ন এসেছে দর্শকদের, সেই নিয়ে আলোচনা করব, আরও বিশদে আসবো বিষয়টায়। তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের আবার দুজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম শুভ্রদীপ দাস, কোথা থেকে বলছেন? ঠাকুরপুকুর থেকে। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন রিপেয়ার করার সময় রিভার ম্যাপিং কেন ইউজ কেন করা হয়? আর বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক উপস্থিত আছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নির্মা সেন। কোথা থেকে বলছেন? আমি সাউথ সিটির থেকে বলছি। আপনার প্রশ্ন? ইউপিভি টেস্ট দিয়ে কি হানিকম্বিং শনাক্ত করা যায়? আর একবার? ইউপিভি টেস্ট দিয়ে কি হানিকম্বিং শনাক্ত করা যায়? বেশ, ধন্যবাদ। আপনি অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আসছি এই বিষয়ে আরও অনেক বিশদে আলোচনা নিয়ে, সেই সঙ্গে দর্শকরা প্রচুর প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলা স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমাদের আজকের বিশেষ এপিসোড কংক্রিটের হৃদস্পন্দন, এনডিটি বলে দেবে কাঠামোর মনের কথা। আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, তিনি বর্তমানে সে কনসালটেন্সের কর্ণধার, এবং গ্লোবাল ল্যাবের ডিরেক্টর ইঞ্জিনিয়ার রাজীব ঘোষ। ইতিমধ্যেই আলোচনা অনেক দূর এগিয়েছে, দর্শকদের সাথেও অনেকটাই কথা হয়েছে, কিন্তু এখন আমাদের সঙ্গে আবার একজন দর্শক উপস্থিত হয়েছেন। আগে তার সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। কোথা থেকে আমি বলছেন? সোনারপুর থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? আপনাদের অনুষ্ঠানটা আমি অনেকক্ষণ ধরে দেখছি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। বিশেষ করে বিশেষজ্ঞ যারা আছেন, চন্দ্রচূড় স্যার এবং রাজীব স্যার, ওনাদের বক্তব্য শুনতে খুবই ভালো লাগছে। অনেক তো ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো বিল্ডিং এ যদি হেলথ অ্যাসেসমেন্ট করতে হয়, সেক্ষেত্রে একাধিক এনডিটি কেন প্রয়োগ করা হয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের আজকের অতিথিরা, আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আবার আলোচনায় ফিরি। ইউপিভি নিয়ে কথা হচ্ছিল এবং ইউপিভি নিয়ে আরও প্রশ্ন এসছে। তার মধ্যে প্রশ্ন করেছেন সুমিত পাল, আমাদের দর্শক শ্রীরামপুর থেকে। তিনি প্রশ্ন করেছেন ইউপিভি টেস্টের মূল উদ্দেশ্য কি? বলে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, একটু ছোট্ট করে, দর্শকের প্রশ্ন যেহেতু। না, আমরা আগের প্রশ্নের উত্তরটা দিয়েছি। এটা হচ্ছে কংক্রিটটার আমার ভেতর থেকে কতটা শক্ত বা শক্তি আছে, তার মধ্যে কোনো ভয়েডস আছে কিনা, ক্র্যাক আছে কিনা, এইগুলো বোঝানোর জন্যই আমরা ইউপিভি টেস্টটা করি। বেশ, আমাদের আরও একজন দর্শক শুভদীপ দাস ঠাকুরপুকুর থেকে প্রশ্ন করেছেন যে ইউপিভি টেস্টের কি কি সীমাবদ্ধতা রয়েছে? সীমাবদ্ধতা বলতে গেলে আমরা আগেও বললাম যে একটা টেস্টের ওপর বেস করে তো সবসময় আমরা, মানে ডাক্তাররাও যেমন একসঙ্গে অনেকগুলো টেস্ট দেন, খালি একটা টেস্টের ওপর বেস করে তো কোনো ডাক্তার প্রেসক্রিপশন তৈরি করেন না। তেমনি আমাদেরও একটা টেস্টের ওপর বেস করে কোনো কিছু ডিসিশন নেওয়াটা কিন্তু আমাদের পক্ষে খুব প্রবলেম। তো যার ফলে একটা সিরিজ অফ টেস্ট আমরা বলি। এবং ইউপিভি যেমন এর আগেই বলা হলো যে ইউপিভির রেজাল্ট যদি দেখা যায় যে খুব পুয়ার এসছে, তখন যেমন আমরা এই হ্যামার টেস্টের রেজাল্টটাকে আমরা ইগনোর করি।
তখন হয়তো আমাদের ভাবতে হবে যে কোর কাটিং করবো কিনা, এই জন্য এটা করা হয়। বেশ, ইউপিভি নিয়ে অনেক প্রশ্ন এসেছিল, তার মধ্যে আরও একটি প্রশ্ন ছিল আমাদের দর্শক প্রীতি নস্কর দক্ষিণ বারাসাত থেকে প্রশ্ন করেছিলেন যে ইউপিভি টেস্টের মাধ্যমে কি জানা যায়। ইতিমধ্যেই সেটা নিয়ে বেশ বলা হয়েছে। আলোচনা হয়েছে। আরও দুটো প্রশ্ন এসছে ইউপিভি নিয়ে দর্শক আমাদের মানস ভট্টাচার্য বরানগর থেকে এবং উপল ভট্টাচার্য বারুইপুর থেকে, তারা দুজনেই প্রশ্ন করছেন যে ইউপিভি ভলিউম কম হলে কি বোঝা যায় আর বেশি হলে কি বোঝা যায়। ইউপিভি ভ্যালু না, ভ্যালুটা, ভ্যালিউ যাই হোক, ইউপিভির ভ্যালুটা আমরা আগেও বললাম, যদি ডেন্স কংক্রিট হয় তাহলে সে খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। মানে আমি যেটা দেখালাম যে একটা জায়গা থেকে ছাড়ছি, এক জায়গা থেকে ধরছি, এই ডিস্টেন্সটা সে খুব কম টাইমে কভার করবে। এবং যদি তার মধ্যে অভাব থাকে ডেন্স কংক্রিটের, সেখানে যদি দেখা যায় যে পোরাস কংক্রিট হয়েছে বা কোনো ক্র্যাক আছে, ভয়েডস আছে, সে অনেক বেশি টাইম কভার করবে। কাজে ইউপিভি ভ্যালুটা যত কম হবে সেটা ভালো কংক্রিট বোঝা যাবে, আর ইউপিভি ভ্যালুটা যত বেশি হবে সেটা দেখা যাবে খারাপ কংক্রিট। বেশ, আরও একটা প্রশ্ন এসছে কম ইউপিভি হলে- থেকে কম যে হলে- আমাদের দর্শক বিদ্যুৎ কম নস্কর হলে doubtful হবে। সোনারপুর সেটাই থেকে বললাম। প্রশ্ন করেছেন ইউপিভি টেস্টের সময় কোন বিষয়গুলি বিশেষভাবে মাথায় রাখা দরকার বা কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা দরকার একটু। আমাদের সারফেস প্রিপারেশনটা ঠিক হলো কিনা সেটা দেখতে হবে। এইগুলো আমরা যেটা দেখালাম এর আগে, এইগুলো কিন্তু ডাইরেক্টলি কংক্রিটে লাগানো যায় না, এখানে জেল দিতে হয়। সেই জেলটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে, চেষ্টা এই- করতে হবে ডাইরেক্ট প্রবিং। ডাইরেক্ট প্রবিংয়ের চেষ্টা করতে হবে, এবং কোন কন্ডিশনে আছে কংক্রিটটা, ভেজা না মানে শুকনো, সেসবগুলোর দিকে নজর রাখতে হবে। বেশ, আমাদের আরও একজন দর্শক প্রশ্ন করেছেন ঋত্বিক মান্না পশ্চিম মেদিনীপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন কংক্রিটের কার্বনেশন আর ইউপিভি এরা কি এক নাকি এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কার্বনেশন আর দুটো UPV entirely দুটো different আলাদা জিনিস। আলাদা জিনিস। আর সেটা যদি একটু বুঝিয়ে বলা যায়। ইউপিভি ইউপিভি কংক্রিটের কোয়ালিটি, ইন্টারনাল কোয়ালিটি, ডেন্সিটি, ভয়েডস, ফ্লস, ক্র্যাক, এইসব ডিটারমাইন করে। আর কার্বনেশন মেথড, আই মিন টেস্টিং মেথড, কার্বনেশনের ডেপথ মেজার করে। যদি কার্বনেশনের ডেপথ বেশি হয়, পিএইচ কমে যাবে কংক্রিটের পিএইচ কমে গেলে স্টিলে জং লাগবে। আর এই পুরো জিনিসটা আমরা আগে অলরেডি বুঝিয়েছি, জং লাগলেই কংক্রিটের স্পেলিং হবে, কেননা ভলিউম বেড়ে যায় স্টিলের। বেশ, আর একটা জিনিস নিয়ে প্রশ্ন এসেছে একাধিকবার। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের দর্শক মনোজ জানা পশ্চিম মেদিনীপুর থেকে, আর একটু আগে ফোনেও এই প্রশ্নটা জানিয়েছেন আমাদের আরও একজন দর্শক অমর সাতিক। তারা প্রশ্ন করছেন যে সালফেট টেস্টটা কেন করা হয়। সালফেট বেসিক্যালি কেমিক্যাল টেস্ট একটা, এটা কোনো মেকানিক্যাল টেস্ট না। এতক্ষণ আমরা মেকানিক্যাল টেস্ট নিয়ে কথা বলছিলাম। সালফেট রিয়াক্টস উইথ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ইন কংক্রিট অ্যান্ড ফর্মস এট্রিনজাইট। আর এট্রিনজাইটের যে ভলিউম, ইট ইজ 2 to 3 times মোর দ্যান অরিজিনাল C3A, যার কারণে এবার কংক্রিটের ভিতরে C3A একটা কম্পোনেন্ট থাকে, সিমেন্টের ভিতরেও C3A আছে। তো সেই কম্পোনেন্টের ভলিউমটা যখন বাড়বে কি হবে, স্ট্রেস ডেভেলপ হবে কংক্রিটে, অ্যান্ড কংক্রিট উইল স্টার্ট স্পেলিং অর ক্র্যাকিং। বেশ বেশ, আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, এটাও আমাদের একাধিক দর্শকরা এই প্রশ্নটা করেছেন। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের দর্শক সজল কর্মকার বর্ধমান থেকে, এবং একটু আগে ফোনেও সেম প্রশ্নটা করেছেন আমাদের আরও একজন দর্শক সুমিত নস্কর রানাঘাট থেকে। তারা প্রশ্ন করেছেন যে হাফ সেল টেস্ট কি আর এটা কেন করা হয়। হাফ সেলটা হলো এই মেথডটা কভার করে টু ডিটারমাইন ইলেকট্রিক্যাল corrosion potential of uncoated reinforcement. আজকাল যে স্টিল আসে, কোটেড স্টিলও আসে যাতে জং লাগবে না। এখানে কিন্তু মেশিনটা আছে, আমরা একটু হ্যাঁ। দেখাতেও পারি দর্শকদের। আপনি এটা ধরুন, আমি এটা ধরছি, একটু ডেসক্রাইব করে ঠিক দিন। আছে, এতে এই যে এই পোটেনশিয়ালের মাধ্যমে রেনফোর্সমেন্টের কোরোজন প্রবাবিলিটিটা জানা যায়। যদি এইটা হলো রেফারেন্স ইলেকট্রোড, এটা কপার সালফেট ইলেকট্রোড, আর এটা আমরা এই
রিবার লোকেটরের থ্রু রিবার আইডেন্টিফাই করে ওখানে ফুটো করে আমরা আরেকটা ইলেকট্রড, এই কপার ইলেকট্রডটা লাগাই। এইটা নেগেটিভ সার্কিটে যায়, আর ওইটা এই যে কপারের আরেকটা দেখলেন এটা পজিটিভ সার্কিটে যায়। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বোঝায় যে আমার প্রবাবিলিটি অফ কোরোশন কত। ইফ it is less than minus 200 millivolt, there is 90% probability that no corrosion process has started. If it is between 200 to 350, minus 200 to minus 350, সেটা বোঝায় corrosion process may have started, and যদি এটা more negative than minus 350 millivolt হয় তাহলে there is 90% probability that corrosion process has started in that area where we are testing. বেশ, এবং এগুলো কিন্তু সব কোডাল প্রভিশন, কোডেই এগুলো লেখা কোডে আছে। লেখা আছে সব ইউএসপি কি ভ্যালু আসলে কি। বেশ বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরো একজন দর্শক উপস্থিত আছেন, তার সাথে একটু কথা বলে নেবো। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রীতম রায়, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। আপনার প্রশ্ন? কভার ডেট গুরুত্বপূর্ণ কেন? বেশ, ধন্যবাদ, আপনি আমাদের Repeat সঙ্গে থাকুন। question. অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞরা দেবেন, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার একটু যাই। আমাদের দর্শকরা আরেকটা বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন করেছেন। সুমিত কুমার বিহার থেকে, এবং একটু আগে ফোনে প্রশ্ন করেছেন শুভ্রদীপ দাস ঠাকুরপুকুর থেকে। তারা দুজনেই প্রশ্ন রেখেছেন যে রিবাউন্ড হ্যামার টেস্ট কি আর এটা কিভাবে কাজ করে। এটা কিন্তু আমরা মোটামুটি বলে দিয়েছি, বলে দিয়েছি। এবং মেশিনটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাই রিবাউন্ড হ্যামার। রিবাউন্ড কথাটার মানেই হচ্ছে যে আমরা কোথাও একটা যখন হিট করছে সেই রিবাউন্ড করে যে রেজাল্টটা দেয় সেই রেজাল্টটা এখানে পাওয়া যায়। সেই রেজাল্টটা রিবাউন্ড নাম্বার যেটা পাওয়া যাচ্ছে সেটার উপরে বেস করে একটা চার্ট আছে। এই যে এর মধ্যেই চার্ট আছে, মেশিন ম্যানুফ্যাকচারার চার্টটা দিয়ে দেয়। এই চার্টের থেকে আমরা বলতে পারবো যে কংক্রিটের এস্টিমেটেড কম্প্রেসিভ স্ট্রেংথ কত, ওপরের নট এক্সাক্ট, টপ সারফেসের। টপ সারফেসের। বেশ, আজকে কিন্তু আমাদের সঙ্গে দর্শকদের থেকে আসা প্রশ্নের তালিকাটা বেশ লম্বা, এবং সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠানে যখন দর্শকরা এতটা উৎসাহী হন, তারা যখন এতটা অ্যাক্টিভভাবে আমাদের সঙ্গে থাকেন, সেটা থেকে বড় পাওনা বোধহয় কিছু হয় না। আর যাই হোক, দর্শকদের প্রশ্নেই আবার যাই। সোমনাথ নায়েক নদিয়া থেকে প্রশ্ন করেছেন, কংক্রিটের পিএইচ ভ্যালু কি কি বিষয় ইন্ডিকেট করে? কংক্রিটের পিএইচ ভ্যালু কোন কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করছে? পিএইচ মানেই এটা আইডেন্টিফাই করার একটা টুল, whether the solution or concrete is on acidic side or alkaline side in a scale of 0 to 14, 7 being neutral. ঠিক আছে, pH is basically potential of hydrogen which determines হাইড্রোজেন আয়ন কতটা আছে, কি মাত্রায় আছে কংক্রিটে। যত বেশি হাইড্রোজেন আয়ন আছে ওইটা অ্যাসিডিক সাইডে চলে যায় কংক্রিট, যত কম আছে ওটা অ্যালকালাইন সাইডে চলে যায়। পিএইচ ভ্যালু যদি নেগেটিভ সাইড বা অ্যাসিডিক সাইডে যায়, যেরকম কার্বনেশনে বললাম পিএইচ ভ্যালু কমে যায় আর কোরোজন হয় স্টিলে, সেরকমই পিএইচ ভ্যালু যদি কমে যায় সেই অক্সাইড লেয়ার ওভার দ্য রেনফোর্সমেন্ট স্টিল সেটা ব্রেক করে যায়। ক্ষেত্রে সাধারণত 12.5 থেকে 13.5 থাকে, আর সেটা যদি 7-এ চলে আসে, 8-এ চলে আসে, 9-এ চলে আসে, তখন ওই অক্সাইড লেয়ারটা ব্রেক হয়ে যায়। আর ব্রেক হলে সেই আবার স্টিলের বা রেনফোর্সমেন্ট স্টিলের জং, সেই জং লাগা মানে ভলিউম বাড়া, ভলিউম বাড়া মানে স্ট্রেস ডেভেলপ হওয়া, স্ট্রেস ডেভেলপ হওয়া মানে স্পেলিং অফ কংক্রিট अगेन। বেশ, আচ্ছা, কার্বনেশনের কথা উঠলো উত্তরের মাঝখানে। কার্বনেশন নিয়ে একটা প্রশ্ন এসছে, প্রশ্ন করেছেন আমাদের দর্শক সজল দাস গার্ডেন রিচ থেকে। তিনি প্রশ্ন করেছেন, কার্বনেশনের গভীরতা কি মাপা যায়? হ্যাঁ, আমরা তো এই তো আমরা যে দেখালাম মেপে, এবং সেটা সাধারণত যতটা এই পার্পল পিঙ্ক সেটা কার্বনেট হয়নি, বাকিটা কার্বনেট হয়ে গেছে। সো দুটো মেজারমেন্ট নিয়ে আমরা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, অ্যান্ড আমরা রেজাল্টটা দেখাই
এভারেজ ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু দুটোই। এই ম্যাক্সিমাম এতটা ডেপথ অবধি কার্বনেশন হয়েছে। দুভাবে করা যায়, একটা কোর কাটিং করে, এটা একটা তো- ড্রিল করে। একটা drill করে। ড্রিল করি, তার মধ্যে ওই সলিউশনটা যেটা আছে ফিনাফথলিন সলিউশনটা দেওয়া হলো, ইন্ডিকেটর স্প্রে করা। কালার কি হয়েছে সেটা আমরা ওর মধ্যে স্কেল ঢুকিয়ে মাপতে পারি। আর যদি কেটে আনা হয় তাহলে তো মাপাটা অনেক সোজাই হয়ে যায় ড্রিল করলে, মানে কোর কাটিং করলে। আর কোর কাটিং করলে আরেকটা সুবিধা কি হয়, আমরা কংক্রিটের ভিতরে এই যে ক্রস সেকশনাল ভিউগুলো পাচ্ছি, ওতে বোঝা যায় যে অ্যাগ্রিগেটেড ডিস্ট্রিবিউশন ভালো কিনা, কংক্রিটটা ডেন্স কিনা, ভয়েড আছে কিনা। তো কোর core কাটলে cutting তো এটা সব ভাঙলে তো জায়গায়- এগুলো ভিতরটা আমি সব ডাইরেক্ট জায়গায়- দেখতে পাচ্ছি। সব জায়গায় কোর কাটিংটা তো করা হয় না, হ্যাঁ, করা হয় করা না, যায়ও না। আর অ্যাকচুয়ালি কোর কাটিং যেখানেই হচ্ছে সেটা পিওরলি নন NDT ডিস্ট্রাকটিভ থাকছে না। টেস্ট না, ইট ইজ ডিস্ট্রাকটিভ টেস্ট, সেমি Semi-destructive। ডিস্ট্রাকটিভ বলতে পারি। কেননা আমি কংক্রিটটাকে ক্ষতি করে বের করছি কোরটা, আবার তবে core অবশ্য আবার যেখানেই- আমরা কোর ফিলিং করে দিই, সেটা আলাদা ব্যাপার, বাট আলটিমেটলি ডিস্ট্রাক্টিং। ফিলিং করা হয়। মানে একদম যেভাবে রোগীর শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা সেটা পরীক্ষার করার জন্য ডাক্তারবাবুরা রক্ত পরীক্ষা করেন, ঠিক না, সেই রক্ত এটা প্রসেসে, না, এটা রক্ত হলো না। মানে অঙ্গ নিয়ে রক্তটা তো পরীক্ষা। নিলাম, হ্যাঁ, কিন্তু আমরা এটা নিচ্ছি না যেহেতু এনডিটির জন্য, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, এক্স রে হোক, এমআরআই হোক, সেই তার সঙ্গে তুলনা হবে। রক্তটা তো নিয়ে নেওয়া হচ্ছে। বেশ বেশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে কার্বনেশন থেকেই, আমাদের দর্শক তন্দ্রা উপাধ্যায় সিলস গার্ডেন লেন থেকে প্রশ্ন করেছেন, কার্বনেশন কেন রড ক্ষয়ের কারণ হয়? সেই যে বললাম, pH value reduces from 12.5 or 13.5 to around 9, 8.5, and this state breaks the oxygen layer around the reinforcement, যা protective layer যেটা, সেটাকে ব্রেক করে দেয়। আর বেশ, কার্বনিক অ্যাসিড যেটা রেনফোর্সমেন্টের ইয়ে করে দেয়। আমাদের আরো একজন দর্শক পারিষা ভট্টাচার্য সিথির মোড় থেকে প্রশ্ন রেখেছিলেন, রডে মরিচা ধরার প্রধান কারণ কি? এটা কি আগের প্রশ্নটার সাথেই উত্তরটা রিলেটেড? হ্যাঁ, কার্বনেশন একটা কারণ, ক্লোরাইড কন্টেন্ট যদি খুব হাই হয়, ক্লোরাইড মানে নুনের মাত্রা সমুদ্রের ধারে, বিশেষ সমুদ্রের করে। ধারে, সমুদ্রের মধ্যে যে স্ট্রাকচার, সেই ক্ষেত্রে বেশি চান্স। তারপর পিএইচ ভ্যালু যে কোনো কারণে কমে যাক, তখন রেনফোর্সমেন্ট করোশনের চান্স বেশি। বেশ বেশ। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক তাপস ঘোষ ফোন করেছিলেন একটু আগে, তিনি প্রশ্ন করেছেন সোনারপুর থেকে, যে এই যে হেলথ অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে বিল্ডিং এর, যে বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, সেইটার গুরুত্ব এবং কখন গিয়ে কেউ বুঝবেন যে তার যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর হেলথ অ্যাসেসমেন্ট টেস্টটা করা প্রয়োজন, এটা যদি একটু বুঝিয়ে বলা যায় দর্শক। এটা মূলত আমাদের মতো যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছেন, তারা গিয়ে বাড়িটাকে আগে জাজ করবে যে বাড়িটার কন্ডিশন কি। সেটা ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমেই সাধারণত শুরু হয়, এবং ভিজুয়াল ইন্সপেকশন করার পরে যদি দেখা যায় যে বাড়িতে কোনো কারণে অনেকগুলো মানে সিমটম দেখা দিয়েছে, যে আমাদের সেখানে নন ডিস্ট্রাকটিভ টেস্টিংটা করা খুব দরকার, সেখানে আমরা সাজেস্ট করি যে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করা দরকার, কোথায় কোথায় করা দরকার এবং কি কি টেস্ট হওয়া দরকার, সেগুলো আমরা সাজেস্ট করি। আমাদের সাজেশনের ওপরে সাধারণত বাড়ির মালিকরা বা হাই রাইজ হলে সেখানে যারা কোঅপারেটিভ ওনার আছেন বা ইয়েরা আছেন, তারা আমাদের দাদাদের মতো কোনো একজন, মানে কোনো একটা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এজেন্সি যারা আছে তাদেরকে ডাকেন, এবং এগুলো অবশ্যই NABL অ্যাক্রিডিটেড হতে হবে ল্যাবগুলোকে। তো সেইখান থেকে এনে তারপরে টেস্টগুলো করা হয়। এখন এই টেস্টগুলো করার পরে ওনারা যে রেজাল্টটা আমাদেরকে দেন, সেই রেজাল্টের ওপর বেস করে আমরা ডিসিশন নেই যে স্ট্রাকচারটা রিপেয়ার করা যাবে না স্ট্রাকচারটাকে ভেঙেই ফেলতে হবে, বা রিপেয়ার করতে গেলে কতটা রিপেয়ার করতে হবে, এবং কি তার জন্য আমাদের রিমেডিগুলো লাগবে, কি কি ইউজ করব আমরা কনস্ট্রাকশন মেটেরিয়ালস হিসেবে, সেগুলো আমরা তখন ডিসিশন নেই। এবং তারপরে তার একটা ফাইন্যান্সিয়াল দিক তৈরি হয়, যে এটার এস্টিমেট করা হয় যে এইভাবে সারাতে গেলে সেটার কত খরচ লাগবে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে বলি যে এরকমভাবে সারাতে হবে এটা,
এবং তার জন্য এই পরিমাণ খরচ, এইটা হচ্ছে শেষ ধাপ। এতে আর একটু অ্যাড করব, অনেক সময় চেঞ্জ অফ ইউজেস হয় বিল্ডিংয়ের। আইদার আমি ফ্লোর বাড়াবো, তখন স্যাররা সাজেস্ট করেন যে তাহলে ভাই আমাকে তো পুরো স্ট্রেংথ সব এক্সিস্টিং কংক্রিটের, যার হিস্ট্রি কিছু নেই সেরকম, সেটা জানতে হবে। চেঞ্জ অফ ইউজেস দু রকমের, আপনি ফ্লোর বাড়াচ্ছেন বা লোড বাড়াচ্ছেন বিল্ডিংয়ে, সেটা একটা। আপনি একটা পুরনো বাড়ি, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল কিছু কিনছেন, বিং এ বায়ার, বি কনসিয়াস, আপনি বাড়িটার কন্ডিশন আগে দেখে নিন এইসব টেস্ট করিয়ে, তারপর কিনুন। আপনি তো জানেন না বাড়ির ভিতরের কন্ডিশন কী আছে। কসমেটিক লুক ইজ সামথিং ডিফারেন্ট, বাট স্ট্রাকচারালি হাউ স্ট্রং ইট ইজ, হু নোজ। সেটার জন্য দরকার হতে পারে। আর একটা বিরাট এজ হয়ে যাওয়ার পরে, যেরকম আমাদের বাড়িতেও মা বাবাদের এজ হওয়ার পরে একটা ফ্রিকোয়েন্ট হেলথ চেক আপ, বা আজকাল সবাই একটা ফ্রিকোয়েন্ট হেলথ চেক আপ করায়, হ্যাঁ, সেই কারণেও আমার মনে হয় এনডিটি করা উচিত। একদমই। আচ্ছা, একদম অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রত্যেক দিনই অনুষ্ঠানের শেষে আমরা একটা ছোট্ট প্রশ্ন রাখি যে যারা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন তারা তাদের সেই বাড়িকে সুস্থ রাখতে ঠিক আজকের যেমন এনডিটি টেস্ট, সেটা কতদিন বাদে বাদে করবেন, সেই বিষয়টা নিয়ে কতটা সিনসিয়ার থাকবেন, এই প্রশ্নটা আমরা আমাদের অতিথির কাছে রাখি। স্যার অলরেডি সেটা কিছুটা গুছিয়ে বলে দিয়েছেন, তারপরেও যদি দর্শকদের জন্য কিছু স্পেশাল টিপস থাকে একদম সংক্ষেপে। সাধারণত এটা যখন কোনো নতুন বাড়ি হয় সেক্ষেত্রে 5 বছর, আর যখন বাড়ির অনেক বয়স হয়ে যায় সেক্ষেত্রে 3 বছর বা 2 বছর অন্তর করা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন ভূমিকম্প হলো, খুব বড় ঝড় হলো, বা আদার্স কোনো মানে ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, তাহলে অবশ্যই তারপরে কিন্তু মানে যতবারই হবে ততবারই কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো করতে হবে, কারণ বাড়িটার কি কন্ডিশন আছে তাছাড়া সেটা বোঝা নতুন দরকার। স্ট্রাকচারও তো অনেক সময় ঠিক রেজাল্ট দেয় না। আমরা ল্যাবরেটরি স্যাম্পলসে দেখি যে খুব একটা রেজাল্ট ভালো না, তখনও স্যাররা সাজেস্ট করেন যে এই টেস্ট করে দেখো, স্ট্রাকচারটা ভাঙার আগে বা সেরকম একটা ডিসিশন নেওয়ার আগে টেস্ট করা দরকার। এনডিটির সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন আমাদের অন্যান্য যে ল্যাবরেটরি টেস্টগুলো আছে সেগুলো এখান থেকে স্যাম্পল কালেক্ট করে গিয়ে ল্যাবরেটরিতে হয়, এবং সাধারণত কংক্রিট ঢালাই হলে কিউব টেস্ট করা হয়, কিউব জমানো হয়, তারপর সেটা 3 দিন 7 দিন 14 দিন 28 দিন পর পর করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিউব মানে টেস্ট করতে গিয়ে যে রিকোয়ার্ড রেজাল্টটা দরকার সেটা পাচ্ছি না। তখন সবসময় আমরা এনডিটি করে দেখতে পারি। এটা একটা সুবিধা হচ্ছে আমরা স্পটে গিয়ে করছি, কিউবটা কিন্তু আলাদাভাবে তৈরি করা যেতে পারে, ম্যানুফ্যাকচার্ড, কিন্তু এটা কিন্তু যেটা অলরেডি কাস্টিং হয়ে গেছে সেইটাতে একদম স্পটে গিয়ে অ্যাকচুয়ালি টেস্টটা করা হয়, অ্যাকচুয়াল কিউরিং কন্ডিশন, অ্যাকচুয়াল কম্পেকশন, অ্যাকচুয়াল এনভায়রনমেন্টাল কন্ডিশন। কাজে এটা একটা আলাদা গুরুত্ব আছে। যদিও এখনও অনেক রকম টেস্ট আসছে, নিত্য নতুনভাবে আসছে, এবং আমাদের দেশেও আস্তে আস্তে অ্যাডাপ্ট হচ্ছে, এগুলো বাইরে থেকেই বেশি আমদানি হয়েছে আমাদের। কিন্তু এখন আমরা যে কোনো স্ট্রাকচারই যখন করছি তার সঙ্গে একটা কথা না বললেই নয় যে এখন অনেক নতুন স্ট্রাকচারে সেন্সার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ডাটা লগর, যার ফলে কি হচ্ছে, সে প্রথম থেকেই আমাদেরকে কিন্তু ডেটা দিতে চলেছে যে এই জায়গাটায় আমার প্রবলেম আছে। তখন লোকালি গিয়ে একটা ধরা যাক বড় ব্রিজ আছে, সেই পুরো ব্রিজটাকে কোথায় প্রবলেম হয়েছে আগে ইন্ডিকেট করো, তারপরে গিয়ে তার টেস্ট করো। এখন কিন্তু ইন্ডিকেশনটা সে দিয়ে দিচ্ছে, তার বিভিন্ন কার্ভ দেখে বোঝা যাচ্ছে যে ওখানে কোনো প্রবলেম আছে, ওই পিয়ার টু ওই পিয়ারের মধ্যে প্রবলেমটা দেখা দিচ্ছে। অতএব ওখানে যাও, ভালো করে ইনভেস্টিগেশন করো এবং টেস্টিংগুলো করো। এটা আরও আমাদেরকে একটু সহজ করে দিচ্ছে। এটা ইম্পর্টেন্ট, যে কোনো স্ট্রাকচারেই কিন্তু এখন সেন্সার মানে দেয়া হচ্ছে। একদমই। আমাদের যে স্বপ্নের বাড়ি সে কিন্তু আমাদের অনেক জায়গা জুড়ে থাকে, অনেকখানি জুড়ে থাকে মনের। তাই সেই বাড়িকে অক্ষত রাখতে, সেই বাড়িকে সুস্থ রাখতে তার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, তার পর্যাপ্ত যত্ন এবং তার চিকিৎসা প্রয়োজন। আর এই ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি বিশেষজ্ঞের মতামত। আবারও আমরা একটা এপিসোডের মধ্যে দিয়ে আর একটা নতুন বিষয়ের মধ্যে দিয়ে এই জিনিসটাই কিন্তু বুঝে নিলাম। দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি আসছে আমাদের নতুন একটা এপিসোড, সেখানে থাকছে নতুন রকম চমক,
ততক্ষণ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আর এতক্ষণ যে আপনারা আমাদের সাথে ছিলেন, এত অ্যাক্টিভলি আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আর অতি অবশ্যই আমাদের যে দুই বিশেষজ্ঞ আজকে আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং ইঞ্জিনিয়ার রাজীব ঘোষ, আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ এত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এতখানি সময় আমাদের জন্য, আপনাদের জন্য দেওয়ায়। আর আরেকবার দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি আসছি নতুন এপিসোড নিয়ে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।